আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আজকেরই একটা ভিডিও। দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরের ওয়েদারটা খারাপ। তো আমি কিছু নয়নতারা লাগিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে মোটমাট ৫টা কালার আছে নয়নতারার। তো এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তবে বৃষ্টি আসার আগের যে মুহূর্তটা সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো বারান্দায় আমি একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আবহাওয়াটা দেখছিলাম। ভাবছিলাম হয়তো অনেক বেশি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসেনি। যেহেতু ঝড়ো হাওয়া বইছিল তো কারেন্ট চলে গেছিলো। তো সারাদিন আর চাইলেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন মোটামুটি আমি 2টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর 3টার মধ্যে আসলে 1 ঘন্টায় যে কাজগুলো আমি করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর চেষ্টা করেছি কাজগুলো একটু গুছিয়ে আপনাদের সামনে আনার জন্য। যেমন এই বেড কভারটা কিন্তু পাতা ছিল না বিছানায়। তো এটা হচ্ছে বেড কভারটা বিছাতে হয়েছে। তারপর বিছানোর পরই আপনাদের সাথে শেয়ার করছি। ইচ্ছা ছিল আগেই করব, তো দেখতে জানি কেমন একটা লাগতেছিল, নিজের কাছে ভালো লাগতেছিল না। সে কারণে হচ্ছে বিছানোর পর আপনাদের সাথে শেয়ার করছি। তো খাটের মধ্যে অনেক পরিমাণ ধুলো জমেছিল। দেখা যাচ্ছে প্রায় 2 দিনের কাজ জমেছিল। যেহেতু 2 দিন একটু অসুস্থ ছিলাম যার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন তো আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার সকালবেলা দেখা যাচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সেই সাথে প্রচুর পরিমাণ মাথা ঘোরানো, সেই সাথে বমি, যেটাকে আর কি ওই যে কী যেন একটা বলে। তো যাই হোক এখন আমার খেয়াল নেই। এটা হয়তো অনেক প্রেগনেন্ট আপুদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে আমার কিন্তু 2টা বেবির ক্ষেত্রে এরকম হয়নি। এটা ফার্স্ট টাইম যে আমি আসলে বুঝতে পারছি যে বেবি নেওয়া আসলে কতটা কষ্টকর। এর আগে যেহেতু আমি চাকরি করেছি বা আমি 2 ছেলের বেলায় কিন্তু চাকরি করেছি, তো এত একটা আসলে টের পাইনি। আর এই খারাপ লাগাটা আমার কাজ করেনি, কিন্তু বর্তমান সময়টা আমার প্রচুর পরিমাণ খারাপ লাগা কাজ করতেছে। তো যাই হোক বাসায় টুকটাক অনেক কাজ জমে আছে, যেমন থালা বাসন রাখার যেই র্যাকগুলা, এই ছোট ছোট যে র্যাকগুলা সেইগুলা কিন্তু ক্লিন করতে হবে। তাছাড়া আবার নতুন করে কিন্তু গোছগাছ করতে হবে। দেখা যাচ্ছে রমজান মাস থেকে যেহেতু কোনো কাজে হাত দিতে পারছি না, সেইভাবে এই কাজগুলা কিন্তু একটু জমায় পড়ে আছে। তো আজকে মূলত শেয়ার করার চেষ্টা করেছি অসুস্থ অবস্থাতেও আমি আমার সংসারের কাজগুলা কিভাবে একা হাতে সময়ের মধ্যে গুছিয়ে করি। যদিও বা আসলে সারাদিন আর করার মতো হয় না, তবে যেই দিনই কাজ করি না কেন সেই দিন চেষ্টা করি একদম পুরোপুরিভাবে আমার পুরো বাসাটাকে মনের মতো গোছানোর জন্য। তবে যেই কিচেন র্যাকগুলো হয় সেইগুলো যখন ক্লিন করে সারতে পারবো তখন মনে হবে যে আমার পুরো বাসাটা ক্লিনিং। কারণ প্রত্যেকটা র্যাকের মধ্যে এত পরিমাণ ধুলো জমে আছে যে কি বলবো। তো এইগুলো আসলে এখন করার মতো কোনো ওয়ে নেই, কারণ সারাদিনই আমার মাথাটা কেমন জানি একটা ঘোরায়, যেহেতু শরীর প্রচুর পরিমাণ দুর্বল, কিছু খেতে পারি না। তো বুঝতেই পারছেন, তো যতটুকু সম্ভব হয় করি, জাস্ট দেখা যাচ্ছে রান্নাবান্না করি আবার শুয়ে থাকি। তো সকালবেলা উঠার পর যে ভাইয়াটা আমার কাছে খায়, ওই ভাইয়াটাকে খাবার দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমি আবার একটু শুয়ে রেস্ট নেই। আর উঠতে উঠতে দেখা যাচ্ছে 10টা 11টা বাজে। তো ওই সময় দেখা যাচ্ছে যেহেতু সবাই লাঞ্চে আসে 1টার সময়, তো 1টার আগেই আমাকে রান্নাবান্নাটা সারতে হয়। তো 1টার আগে রান্নাবান্না শেষ করে পরে দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ রেস্টে থাকতে হয়। যখন রান্না করি তখন যেই গ্যাসটা বা গন্ধটা সেটা যখন আমার নাকে যায় তখন আমার অবস্থা খুবই খারাপ হয়। তো এটা আমাকে আসলে 2 বেলা সহ্য করতে হয়, যেহেতু এখন সকালের নাস্তা বানাই না। জাস্ট ওই ভাইয়াটার জন্য মাঝে মধ্যে হোটেল থেকে এনে ওনাকে দিয়ে দেই, সেই সাথে আবার 2টা গোলা রুটি বানাই, শুধু উনিই খায়। তাছাড়া সবাই হচ্ছে না খেয়ে অফিস করে, আর আমার শ্বশুরও না খেয়ে থাকে, সেই সাথে আমি এবং আমার বাচ্চা তো টুকিটাকি দেখা যাচ্ছে দোকান থেকে কিছু এনে ওকে চা রুটি দিলে ও সুন্দর খেয়ে ফেলে। আর সকালে তেমন কিছু খাওয়া হয় না, আমি খাওয়ার মধ্যে জাস্ট 1 কাপ রং চা খাই, এইটুকুই আমার খাওয়া। তো এদিকে হচ্ছে আমি ড্রয়িং রুমটা পুরোপুরি ক্লিন করে এরপর হচ্ছে চলে এসেছি বেডরুমটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে একটু ধুলো পড়ে আছে সেগুলো একটু গুছগাছ করে নিচ্ছি। আর আলনার মধ্যে দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু এত বেশি অগোছালো হয় না, যতটুকু হয় ততটুকু আপনাদের ভাইয়া করে। তো সেইটুকু হালকা পাতলা একটু গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, কারণ ইদানিং দেখা যাচ্ছে আমি জামা কাপড়গুলো অন্তত একটু গুছিয়ে রাখি, নয়তো ঘরটা একদমই অগোছালো লাগে, যেহেতু রুমটা আসলে অনেক বেশি ছোট আর বেশি একটা জায়গাও নাই। তো এই আলনাটার জন্য আসলে রুমের পরিবেশটা খারাপ দেখা যায়, কিন্তু কি করব বলেন, এটা ছাড়া আসলে চলা সম্ভব না। যদিও বা ওয়ার্ড্রোব আছে
আছে, সব কাপড় আসলে ওইখানে রাখাটা সম্ভব হয় না। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত। যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওটা অন্য আপুদের কাছে পৌঁছায় এবং তারাও দেখতে পায়। এতে আমার অনেক বেশি উপকার হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। তো যাই হোক, বেডরুমের কাজটা শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছু হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, হাঁড়ি পাতিল নেই সরি, যখন আসলে হাঁড়ি পাতিলে রান্না করা হয় তখন চেষ্টা করি ওই পাতিলটা ধুয়ে তারপর রান্না করার জন্য। বেশ কিছু প্লেট বাটি জমে গিয়েছিল, সেটাই ক্লিন করে রেখে আসলাম। আর এখন হচ্ছে পুরো রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিব। ওই যে গত ভিডিওতে দেখেছিলেন রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করেছি, ওই দিনই ক্লিন করেছিলাম। আর বাকি 2 দিনে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর অগোছালো রান্নাঘর আমার একদমই ভালো লাগে না, সে কারণে আবারও মন মতো গুছিয়ে নিচ্ছি। মানে চেষ্টা করি যখন কাজ করার জন্য সবগুলা কাজ একসাথেই করার জন্য। আর ভাবলাম আজকে আমার আপুদের সাথে শেয়ার করি অসুস্থ অবস্থায় আমার দিনকাল কেমন যাচ্ছে। এবার চলে আসি কিছু পারিবারিক কথা নিয়ে। তো এটা তো আসলে নিত্যদিনের কাজ বা নিত্যদিনের সঙ্গী, এটা তো করতেই হবে। আর আমার সংসারের মানুষগুলা তো আসলে পরোপকারী। মানে দেখবেন ঘরের বাইরে যেসব মানুষজন আছে ওদের উপকারে ছুটে যাবে বা ওদের প্রয়োজনে ছুটে যাবে, কিন্তু বাসায় একটা মানুষ যদি মরেও যায় ফিরে তাকাবে না, এরকম হচ্ছে ওনারা। তো যেই হোক, এদিকে হচ্ছে আমি যতটুকু সম্ভব আমার দ্বারা করি। রান্নাবান্না তো এখন আমিই করি, ওনারা করলে দেখা যাচ্ছে রাগ দেখাবে, জেদ দেখাবে, এটা আমার কেন জানি না পছন্দ হয় না। তো একটু কষ্ট হলে আমি আমার নিজের মতো করে আমার কাজগুলো করে ফেলি। তবে কাজ না করলে বাসার কেউ আসলে তেমনভাবে কিছু বলে না, কারণ জানে যে আসলে পারতেছি না, আর বললেও আমি করব না। কারণ যদি শরীর ভালো না থাকে, আমি যদি সোজা হয়ে দাঁড়াতে না পারি, সেখানে আমি কাজ কিভাবে করব বলেন। শরীরটা বেশি দুর্বল হতো না, যেহেতু 1 মাসের ওষুধ এনেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে। তো ওষুধ না খাওয়ার জন্যই 3-4 দিন ধরে ওষুধ খেতে পারছি না, যার জন্যই আবার আসলে দেখা যাচ্ছে কিছু খেতে পারছি না, শরীর দুর্বল এটা আবার শুরু হয়েছে। কিন্তু যেই কয়েকদিন ওষুধ খেয়েছিলাম সেই কয়েকদিন বেশ ভালোই ছিলাম, কিন্তু ওষুধ আনার মতো এখন বর্তমানে হাতে কোনো টাকা নেই। ঘরে যে কোনো বাজার করব সেই বাজার খরচটাও নেই। এই মাসের আমার মাসিক খরচটা অনেক, সেটা কিভাবে আমি গোছায় বসালে বুঝে উঠতে পারছি না। আমার বাসায় ছোটোখাটো একটা চুরি হয়, মানে গত মাসে আমার প্রায় 8,000 টাকার মতো চুরি হয়ে যায়। এই 8,000 টাকা ছিল হচ্ছে আমরা যেই দোকান থেকে মুদি বাজার আনি সেই দোকানদারের। তো বাসার একটা ছোট্ট ছেলে যাকে এতটা বিশ্বাস করেছিলাম সেই কিনা বিশ্বাসের ঘরে চুরি করেছে। তো যাই হোক, ছেলেটার বয়স 10 থেকে 12 বছর হবে। সে সবসময় আমার ঘরে আসে যায়, আমার বাচ্চাদের সাথে খেলা করে, ওকে কখনোই সন্দেহ করি নাই। কিন্তু সে যে এমন একটা কাজ করবে, যদিও বা আসলে ও টাকাটা নিয়েছে সেটা দেখিনি, বাট লাস্ট যখন আমি সন্ধ্যার সময় নিচে নামি তখন সেই আমার রুমে গিয়েছিল। তো টাকাটা তার মানে ওই নিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে পরে আর আমি কোনো বিচার পাইনি, আর এত একটা বিচারে বসায়ও নি। যেহেতু আমাদের বাসায় বাড়িওয়ালা বাসায় থাকে না, আর বাচ্চাটার বাবা ছিল না, আর ভাবলাম যে 8,000 টাকাই তো, এখন যদি আমি বলতে যাই ওনারা হয়তো বা জরিপানা ঠিকই দিবে, কিন্তু বাচ্চাটাকে মেরে একদম শেষ করে দিবে। ওনার যে বাবা বা ওনার যে মামা, ছেলেটার যে মামা প্রচুর রাগী। জাস্ট যখন আমি বলেছিলাম যে আমার টাকা হারাইছে তখন ছেলেটাকে অনেক মারধর করছে, এটা দেখে আমার মূলত অনেকটা খারাপ লাগছে। পরবর্তীতে আমি আর এটা নিয়ে আসলে কোনো অ্যাকশন নেইনি, তবে বাড়িওয়ালাকে জানিয়ে রেখেছি, সবাই কম বেশি জানে। আর বাচ্চাটা এখন আসলে উপরে আসে না। তো যাই হোক, দেখেন ছোট একটা বাচ্চা, ওকে তো আর অবিশ্বাস করতে পারতাম না, আর ওকে আমি বাসা ছেড়ে কোথাও যাইও না। সন্ধ্যার সময় জাস্ট বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, আর 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যেই কিন্তু ঘর থেকে এতগুলো টাকা নাই হয়ে গেছে। তো এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমি আর দোকানে সেই টাকাটা দিতে পারিনি। তো দোকানে টাকাটা না দেওয়ার ফলে সেই দোকান বাকিটা বেড়ে এই মাসে মানে ডাবল হয়ে গেছে, প্রায় 16,000 টাকার মতো। একজন আপু জানতে চেয়েছিলেন আমার মাসিক খরচ কত, মানে আমার এই সংসার চালাতে কত টাকা খরচ হয়। তো আমি মিনিমাম একটা আইডিয়া আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমার বাসা ভাড়া হচ্ছে 7,000 টাকা, আমার কারেন্ট বিল আসে 2,000 টাকা,
আর দেখা যাচ্ছে যে আমরা যেই মুদির দোকান, সেই দোকানে প্রায় ৮,০০০ টাকা, আর সেই সাথে মাছ বাজার এবং সবজি বাজার প্রায় ৬,০০০ টাকার মতো চলে যায়। তো বুঝতেই পারছেন, সেই সাথে আমার বাচ্চার মাদ্রাসার ফিস আছে। এটা যেহেতু একজন আপুর মাধ্যমে আমি চালাচ্ছি, তো এইটা আর ধরলাম না, মানে বাচ্চার খরচটা ওই আপু বহন করছে। তো যাই হোক, আপুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা যে এই বিপদের দিনে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আর উনি কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছেন, যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ওনার কাছে আমি সত্যি অনেক বেশি ঋণী হয়ে গেছি। আপু, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। সত্যিই আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ যাতে আপনাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, আমি এই দোয়াটাই সবসময় করি, যাতে আমার মতো অসহায় যারা আছে তাদের পাশে আপনারা থাকতে পারেন। তবে একটা মানুষ হিসেবে আসলে একটা মানুষের কাছে হাত পাততেও মাঝে মধ্যে খুব বেশি লজ্জা লাগে। উনি আমার জন্য অনেক করেছে, অনেক করেছে, যেটা আমার পুরো ফ্যামিলির লোকজনও করেনি। আমি ওনার কাছে যতদিন বেঁচে থাকবো ততদিন আসলে ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার সমস্ত কাজ শেষে আমি কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম। তো মোছার পরে হচ্ছে এখন পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে আর মুছবো না, যেহেতু প্রায় ৩টার মতো বাজে, এই সময় আর মুছতে চাচ্ছি না। তো পরের দিন ইনশাল্লাহ মুছে ফেলবো। যদি কেউ না মুছে, অবশ্যই কেউ মুছবে না, আমারই দেখা যাচ্ছে যে অল্প অল্প করে মুছতে হবে। তো যাই হোক, রান্নাঘরটা মোটামুটি চেষ্টা করি যেদিন রান্না করি গোছাই সেদিন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিতে। আর এই তো পুরো বাসাটা ঝাড়ু দিয়ে কিন্তু আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাসায় তখন কিছু লোকজন ছিল, সেলাই কাজ শেখার জন্য এসেছে। তো মানুষের সামনে আসলে ভিডিও করতে আমার একটু আনইজি লাগে, যার কারণে আমি পরবর্তীতে আর ভিডিও করতে পারিনি। আর ভিডিওটা কিন্তু অলরেডি 12 মিনিটের উপরে হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর ইদানিং ভিডিওতে কিন্তু একদমই ভিউজ হচ্ছে না। প্লিজ আপুরা, প্লিজ আপনাদের কাছে এই ছোট্ট বোন হিসেবে অনুরোধ, আপনারা যদি আমার ভিডিও ঠিকঠাক মতো দেখেন বা প্রপার একটা ওয়াচ দেন, তাহলে আশা করছি আমার চাকরি করতে হবে না। আপনারাই পারেন আমাকে আসলে এই জায়গায় টিকিয়ে রাখতে এবং আমাকে দিন শেষে একটা ভালো অ্যামাউন্ট উপহার দিতে, যেটা আপনাদের দোয়া বলে আমি ধরে নিব। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। এদিকে হচ্ছে আমার গাছপালাগুলো কিন্তু এই যে সামনের বারান্দায় এনে রেখেছি। এখানে মাঝে মধ্যে এনে রেখে আবার বারান্দায় রাখি। তো বর্তমানে বারান্দায় হচ্ছে ছোট ছোট কিছু কাটিং বসিয়েছি, সেই কারণে আর বারান্দায় নিলাম না। আর এখন যেহেতু আসলে ঝড়ো হাওয়া বয়, সেই সাথে বৃষ্টি হয়, দেখা যাচ্ছে বারান্দাটা খুব বেশি মেসি হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওর ভালো এবং মন্দ দিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।